গুড আফটারনুন ক্লাস। আজ আমরা মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট সম্রাট আকবর সম্বন্ধে চর্চা করব। আসলে ইতিহাস এমন এক বিষয় যার পুরো বিষয়বস্তু সম্পূর্ণ আত্মস্থ করা আমাদের পক্ষে খুবই কঠিন, কারণ শুধুমাত্র আকবরের জীবনে এমন ঘটনাবহুল তার সমস্ত বিষয়বস্তু জেনে ওঠা এবং সেগুলিকে মনে রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা এখানে পরীক্ষার প্রেক্ষিত থেকে যে জিনিসগুলি গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলি মনে রাখবো এবং পড়বো, কারণ আমাদের আলটিমেট লক্ষ্য পরীক্ষাটি কোয়ালিফাই হওয়া। আকবর সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলেছেন, আকবর দ্য গ্রেট বিকেম প্র্যাকটিক্যালি এ হিন্দু, এডুকেটেড মোহামেডানস, দ্য সুফিজ, অ্যান্ড হার্ডলি টু বি ডিস্টিংগুইশড ফ্রম এনি রিলিজিয়ান। এই যে কথাটি অ্যান্ড হার্ডলি টু বি ডিস্টিংগুইশড ফ্রম এনি রিলিজিয়ান, এই কথার প্রেক্ষিত আমরা আকবরের জীবনের চর্চাতে প্রত্যেক মুহূর্তে বুঝতে পারব। আকবরের জন্ম সিন্ধু প্রদেশের অমরকোটে এবং তিনি মাত্র ১৩ বছর ৪ মাস বয়সে রাজা হন। আকবর যখন রাজা হন তখন মুঘল সাম্রাজ্য সত্যিই একটা টার্মোইলিং সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ ১৫৫৫ সালে সরহিন্দের যুদ্ধে হুমায়ুন জয়লাভ করলেও পরের বছরই তিনি গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান এবং বিজাপুরের আদিল শাহের মন্ত্রী হিমু দিল্লি আগ্রা জয় করে বিক্রমজিৎ উপাধি নিয়ে দ্বিতীয়বার সুলতানি সাম্রাজ্য পুনরুত্থানের স্বপ্ন দেখতে শুরু করেন। এই অবস্থায় ১৫৫৬ সালের নভেম্বর মাসে আকবরের অভিভাবক বৈরাম খাঁ হিমুকে পরাজিত করে দ্বিতীয়বার আকবরের অধীনে মুঘল সাম্রাজ্য শুরু করলেন বটে, কিন্তু আকবর তার নিজের হাতে সম্পূর্ণভাবে সাম্রাজ্য পেলেন ১৫৬০ সালে, কারণ ১৫৫৬ থেকে ১৫৫৮ সাল তিনি বৈরাম খাঁর অধীনে এবং ১৫৫৮ থেকে ১৫৬০ সাল আকবর তার ধাইমা মাহাম আনগার অধীনে ছিলেন। যদিও আকবরের নিজের মা হামিদা বানু বেগমের সাথে তাদের দুজনের অর্থাৎ বৈরাম খাঁ এবং মাহাম আনগার প্রভূত দূরত্ব ছিল, কারণ মাহাম আনগা একজন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী মহিলা ছিলেন, অপরদিকে বৈরাম খাঁ ছিলেন শিয়া এবং শিয়াদের সাথে তার সম্পর্ক সুন্নি হামিদা বানু বেগম এবং আকবরের পছন্দ ছিল না। আকবরের সমরাভিযানে আকবর জীবনে প্রচুর সমরাভিযান করেছেন। আমরা শুধুমাত্র কিছু গুরুত্বপূর্ণ সমরাভিযান পড়ব, কারণ অনেক অন্যান্য শাসকদের প্রচুর সমরাভিযান আমাদের আকবরের সাথে মনে রাখতে হবে। সুতরাং কিছু গুরুত্বপূর্ণ সমরাভিযান আমরা আকবরের ক্ষেত্রে পড়ব। তিনি তার সমরাভিযান শুরু করলেন ১৫৬১ সালে মালোয়া দিয়ে, ১৫৬৪ সালে গন্ডোয়ানা এবং তারপরেই আকবর তার বিখ্যাত রাজপুত নীতি নিয়ে এলেন, যেখানে তিনি প্রথমে জয়পুরের বিহারীমলের কন্যা এবং পরে বিকানিরের রাজকন্যাকে বিবাহ করে রাজপুত প্রদেশগুলিকে নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে শুরু করলেন। ১৫৭৬ হলদিঘাটের যুদ্ধে তিনি রানা প্রতাপের সাথে যে হলদিঘাটের যুদ্ধ হয়, অনেক ঐতিহাসিকদের মতে এই হলদিঘাটের যুদ্ধ, ভারতীয় অনেক ঐতিহাসিকদের মতে এই হলদিঘাটের যুদ্ধ ছিল অমীমাংসিত, কিন্তু কেমব্রিজ ঐতিহাসিকদের মতে এই হলদিঘাটের যুদ্ধে আকবর বিজয়ী হয়েছিলেন। এবং ঠিক একই বছর ১৫৭৬ সালে রাজমহলের যুদ্ধে বাংলার কর্ণানী বংশের পাঠান সুলতান দাউদ খান কর্ণানীকে পরাস্ত করে আকবর বাংলাকে নিজের সাম্রাজ্যভুক্ত করলেন, মুঘল সাম্রাজ্যভুক্ত করলেন। আমরা যখন এক বছরে কয়েকটি ঘটনা পাবো তখন এই একটা বছরের অধীনে আমরা মনে রাখার চেষ্টা করব, তাহলে আমাদের সাল পড়ার বার্ডেনটা অনেক কমে যাবে। অর্থাৎ ১৫৭৬ যেমন হলদিঘাট হলো, ঠিক ১৫৭৬ রাজমহলের যুদ্ধ হলো, যেখানে বাংলা মুঘল সাম্রাজ্যভুক্ত হলো। ১৫৭২ তিনি গুজরাট জয় করলেন এবং এই বছরেই তিনি ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা তৈরি করলেন ১৫৭২-তে গুজরাট জয়কে স্মরণীয় রাখার জন্য। ১৫৭৬ বাংলা আমি আগেই বলেছি। ১৫৮৫ থেকে ১৫৯৫ তিনি উত্তর পূর্ব জয় করতে বেরোলেন বটে, কিন্তু ঐতিহাসিকদের মতে তিনি অহোম সাম্রাজ্য কোনোদিনই নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে পারেননি। ১৬০১ সাল আশিরগড় দুর্গ জয় ছিল তার জীবনের শেষ সমরাভিযান, কারণ ১৬০৫ সালে ব্লাড ডিসেন্ট্রিতে আক্রান্ত হয়ে আকবর মারা যান। এই যে পিঙ্ক যে কালারের সাম্রাজ্য আমরা দেখতে পাচ্ছি সেটা আকবরের সাম্রাজ্য, এবং পিঙ্ক এবং পার্পল নিয়ে ঔরঙ্গজেবের সাম্রাজ্য। ঔরঙ্গজেব যখন আমরা পড়ব তখন আমরা জানতে পারবো ঔরঙ্গজেব কি করে তার দাক্ষিণাত্য নীতির মাধ্যমে দক্ষিণ ভারতের এই বড় অঞ্চলটি নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন।
আকবরের শাসন ব্যবস্থায় আমরা ৪ জন মন্ত্রীর কথা জানতে পারি। প্রথমেই থাকেন দেওয়ান বা উজির, যিনি রাজস্ব বিষয়ক প্রধান। তারপর মীর বখশি, সামরিক বিভাগের প্রধান। কাজী, প্রধান বিচারক এবং সদর ও সুদূর ধর্ম সংক্রান্ত প্রধান। এছাড়া মীর সমান নামে একটি রাজপরিবার ও কারখানার ভারপ্রাপ্ত প্রধানের কথাও আবুল ফজলের লেখা থেকে জানা যায়। আকবরের কাছে লাল পাথর ছিল অত্যন্ত প্রিয় এবং শাহজাহানের কাছে শ্বেত পাথর ছিল অত্যন্ত প্রিয়। এই জন্য আকবরের আগ্রা দুর্গে আকবর লাল পাথরের অনেক মহল তৈরি করেন, যার মধ্যে আমরা দেওয়ানি খাস দেখতে পাই। এই দেওয়ানি খাসে আকবর রাজ পরিবার এবং রাজ কার্য সংক্রান্ত মানুষদের সাথে আলোচনা করতেন এবং দেওয়ানি আমে সমস্ত প্রজাদের সাথে তিনি আলোচনা করতেন। আকবর তার নিজের সরকারকে বিভিন্ন সুবাতে ভাগ করেন, বিভিন্ন সুবাকে বিভিন্ন সরকারে ভাগ করেন, বিভিন্ন সরকারকে বিভিন্ন পরগনায় ভাগ করেন, বিভিন্ন পরগনাকে বিভিন্ন গ্রামে ভাগ করেন। অর্থাৎ প্রথমে তিনি পুরো সাম্রাজ্য প্রথমে ভাগ হলো সুবাই, তারপরে সরকারে, সরকার আবার পরগনায়, পরগনা আবার গ্রামে। এবং আমরা এখন ভারতীয় রাজনীতিতে যে ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশনের কথা বলি পঞ্চায়েত ব্যবস্থায়, সেই ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন অনেকদিন আগেই আকবর তার সাম্রাজ্যে ইমপ্লিমেন্ট করেছিলেন। আকবরের মনসবদারি ব্যবস্থা, মনসব শব্দের অর্থ হলো পদমর্যাদা অর্থাৎ র্যাঙ্ক। ঐতিহাসিকদের মতে আকবর মনসব ধারণাটি এনেছিলেন মঙ্গোলিয়া থেকে, আবার অনেক ঐতিহাসিকদের মতে তিনি এনেছিলেন পারস্য থেকে, যদিও দু জায়গাতেই মনসবের ধারণা কিন্তু পাওয়া যায়। ৩৫টি পদমর্যাদার মনসবদার ছিল। ৫,০০০-এর ওপর মনসবগুলি কেবলমাত্র রাজপরিবারের জন্য নির্দিষ্ট থাকত। পরে যখন মনসবের সীমা ৫,০০০-এ পৌঁছায়, অর্থাৎ নিচু তলার কর্মচারীরা যখন ৫,০০০-এ পৌঁছায়, তখন ৭,০০০-ই মনসবগুলি রাজপরিবারের জন্য স্থির হয়। এবং মনে রাখতে হবে, মনসবদের অধীনে তো অনেক রকম সৈন্য ছিল, ঘোড়সওয়ারি বা হাতির ওপরে যারা চড়ে যেত, তীরন্দাজ, কিন্তু তাদের অধীনে আর্টিলারি মেন কিন্তু ছিল না। এটা খুব গুরুত্বপূর্ণ। আকবরের রাজস্ব ব্যবস্থা, আকবর রাজস্ব ব্যবস্থা প্রথম ভার দেন রাজস্ব সচিব খাজা আব্দুল মজিদ খানকে। কিন্তু রাজস্ব ব্যবস্থার পুরো যে ব্যাপারটা সম্পন্ন করেন তা রাজস্ব মন্ত্রী তোডরমল, এবং তোডরমল ১৫৮২ সালে জাবতি ব্যবস্থা বা দহশালা নামে একটি ব্যবস্থা চালু করেন। সালটি ১৫৮২ মনে রাখতে হবে। এবং যে বইটি সম্বন্ধে আকবরের রাজস্ব ব্যবস্থা আমরা জানতে পারি, আবুল ফজলের আইনি আকবরী তো আছেই, এছাড়া যে বইটি গুরুত্বপূর্ণ সেটি হলো দস্তুর আল আমল। এই দস্তুর আল আমল, অনেকে বলেন এটি তোডরমল রচিত, অনেকে বলেন যে দস্তুর আল আমলের যিনি আসল লেখক তার সম্বন্ধে নাকি জানা যায় না, যদিও আমরা এটা তোডরমল রচিত হিসাবেই ধরব। এই দস্তুর আল আমলে অর্থাৎ জাবতি ব্যবস্থাতে তোডরমল ৩টি বৈশিষ্ট্য বলেন: জমি জরিপ, জমির প্রকারভেদ নির্ণয় এবং দেয় রাজস্ব নির্ধারণ। উৎপন্ন ফসলের ১/৩ অংশ রাজস্ব নেওয়া হতো এবং এর ফলে আকবরের রাজস্ব ব্যবস্থা এবং তার খাজানা অর্থাৎ তার ট্রেজারি প্রচন্ড পরিমাণে ভরে উঠেছিল। জাবতি ব্যবস্থায় তোডরমল ইলাহি গজ অর্থাৎ ৩৩ ফুট ২ ইঞ্চির বাঁশের চেন এবং ৬০ গজের বাঁশের চেন ব্যবহার করতেন জমি জরিপের জন্য। এছাড়া তিনি উর্বরতা অনুসারে ৪ প্রকারের জমি ভাগ করলেন। প্রথম ভাগ করলেন পোলজ অর্থাৎ যেটি সবসময় চাষ করা যায়। দ্বিতীয় ভাগ করলেন পরোটি, বছরের কিছু সময় চাষ করা যায়। চাঁচর, যে জমিতে ৩-৪ বছর চাষ করা যায়নি। এবং শেষ হচ্ছে বাঞ্জর, যেটায় দীর্ঘকাল চাষ হয়নি, মোটামুটি ৯৫ বছর চাষ হয়নি। এবং এই জাবতি ব্যবস্থা বা দহশালা চালু ছিল দিল্লি, লাহোর, আগ্রা, এলাহাবাদ, অযোধ্যা এবং মালবে।